বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি তোমাদের সঙ্গে আমাদের নেক্সট চ্যাপ্টার সার্কিট 2 এর পাওয়ার ক্যালকুলেশন অন এসি সার্কিট নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো আমরা এসি সার্কিট নিয়ে আলোচনা করছি। ডিসি সার্কিটের কথা এখানে চলে আসছে, যেহেতু পাওয়ার ক্যালকুলেশন। ডিসি সার্কিটে আমরা পাওয়ার বলতে মূলত কি বুঝি? ভোল্টেজ এবং কারেন্টের গুণফলকে আমরা মূলত পাওয়ার বুঝি। এতক্ষণ আমরা এর আগেও দেখেছিলাম। কিন্তু এসি সার্কিটের ক্ষেত্রে যখন পাওয়ারটা বিবেচনা করব, তখন সেখানে কিছু উপাংশ থাকবে। যেমন যেমন গত চ্যাপ্টারে তোমরা জেনেছো কি, যে কারেন্ট একটা ভেক্টর রাশি। এখানে তাহলে ভেক্টর রাশি মানে তাহলে এটা দুইটা উপাংশ, একটা হচ্ছে অ্যাক্টিভ উপাংশ আর একটা হচ্ছে কোয়াড্রেচার উপাংশ। অ্যাক্টিভ উপাংশ বলতে বা ইন ফেজ, অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্ট একই ফেজে থাকবে, এখানে কোনো ফেজ অ্যাঙ্গেল থাকবে না। আর যেটা কোয়াড্রেচার, সেটা হচ্ছে অবশ্যই ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে একটা ফেজ অ্যাঙ্গেল থাকবে, সেটা 90 ডিগ্রি ল্যাগ অথবা লিড হতে পারে। তো আমরা যেহেতু পাওয়ার সম্পর্কে বলছি এসি সার্কিটের ক্ষেত্রে, এখানে দেখতে পাচ্ছি যে একটা উপাংশ অর্থাৎ একটা ফেজ অ্যাঙ্গেল রয়েছে। এই ফেজ অ্যাঙ্গেলের জন্য যেটাকে কস থিটা বলা হয় বা পাওয়ার ফ্যাক্টর বলা হয়, এইটার জন্য তাহলে পাওয়ারের তারতম্য দেখা দিচ্ছে কি কিসের ভিত্তিতে? লোডের তারতম্যের ভিত্তিতে। লোড কি কি? তিন রকম আমরা আগেই জেনে আসছি, সার্কিট 1 এ তোমরা দেখছো। সেটা কি কি? যে রেজিস্টিভ লোড, ইন্ডাকটিভ লোড, ক্যাপাসিটিভ লোড। তো এই লোডের তারতম্য ভেদে তাহলে পাওয়ারও তিন রকম হচ্ছে এসি সার্কিটের ক্ষেত্রে। তাহলে এসি সার্কিটের ক্ষেত্রে কি কি পাওয়ার আমরা একটু দেখি। প্রথম দেখো, প্রকৃত পাওয়ার, আপাত পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার। প্রকৃত মানে হচ্ছে জেনুইন আমরা বলতে পারি। প্রকৃত পাওয়ার বলতে তাহলে এখানে আমরা কি বুঝবো? যে ভোল্টেজ, কারেন্ট এবং পাওয়ার ফ্যাক্টরের যে গুণফল, সেটাই হচ্ছে প্রকৃত বা অ্যাক্টিভ পাওয়ার। তো প্রকৃত পাওয়ারের সঙ্গে আমরা একটু আরেকভাবেও বলতে পারি, এটা হচ্ছে একটা পাওয়ার ত্রিভুজ। তোমরা খেয়াল করো, পাওয়ার ত্রিভুজ। এখানে VI, আমরা জানি যে কোনো আনুভূমিক উপাংশকে cos থিটা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে I cos থিটা, কারেন্টের আনুভূমিক উপাংশ যদি চিন্তা করো তাহলে সেটা কি হবে? I cos থিটা হবে। কারেন্টের উলম্ব উপাংশ যদি চিন্তা করো তাহলে I sin থিটা হবে। আর এটা কি? অতিভুজ। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রকৃত পাওয়ার যদি বিবেচনা করে করি, তাহলে বললাম কি? ভোল্টেজ, কারেন্ট এবং পাওয়ার ফ্যাক্টরের গুণফল। কিন্তু আরেকভাবে আমরা বলতে পারবো, সেটা হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের আনুভূমিক উপাংশের গুণফলকেই প্রকৃত পাওয়ার বা অ্যাক্টিভ পাওয়ার বলে। তার মানে P ইকুয়াল টু V ইন্টু I cos থিটা। এটা কি? ভোল্টেজ আর কারেন্টের আনুভূমিক উপাংশ। এখানে আমরা পাওয়ার ত্রিভুজ যদি একটা কল্পনা করি, তাহলে দেখো আনুভূমিক উপাংশ VI cos থিটা। এই যে এটা P দ্বারা প্রকাশ করা হয়, এজন্য এখানে P লিখলাম। তাহলে এই প্রকৃত পাওয়ারকে আমরা P দ্বারা প্রকাশ করছি, সেটা পাওয়ার ত্রিভুজে আমরা খুব ইজিলি দেখতে পাচ্ছি যে আনুভূমিক উপাংশকে cos থিটা দ্বারা প্রকাশ করলে এটা আনুভূমিক উপাংশ VI cos থিটা P, অর্থাৎ প্রকৃত পাওয়ার। এটার একক কি? যেহেতু VI cos থিটা পাওয়ারের একক আমরা জেনে আসছি ওয়াট বা কিলোওয়াট। তাহলে আমরা দেখলাম প্রকৃত পাওয়ার। এরপরে আসো আপাত পাওয়ার। আপাত পাওয়ার বলতে এখানে আমরা দেখতে পাচ্ছি কি, এই যে একটা অতিভুজ যদি আমরা চিন্তা করি, এটা হচ্ছে আপাত পাওয়ার। তাহলে আপাত পাওয়ারের সংজ্ঞাটা কি হবে? আপাত পাওয়ারের সংজ্ঞাটা খুবই সিম্পল, সেটা হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের যে গুণফল, সাধারণ গুণফল, সেটাই হচ্ছে আপাত পাওয়ার। এই আপাত পাওয়ারকে প্রকাশ করা হয়ে থাকে এস দ্বারা। এস, তাহলে খুব সিম্পল, ভোল্টেজ গুণন কারেন্ট, এটা হচ্ছে আপাত পাওয়ার। একে এস দ্বারা প্রকাশ করা হয়, ভোল্টেজ গুণন কারেন্ট। তার মানে ভোল্টেজের একক কি? ভি, আর কারেন্টের একক হচ্ছে এ। তাহলে এটার একক দাঁড়াবে VA, ভোল্ট অ্যাম্পিয়ার। এরপরে আসো রিঅ্যাক্টিভ পাওয়ার। রিঅ্যাক্টিভ পাওয়ার ভোল্টেজ এবং কারেন্টের উলম্ব উপাদানের যে গুণফল। আমরা জানি কারেন্টের উলম্ব উপাদান এখানে কি হবে? সাইন থিটা হবে। তাহলে ভোল্টেজ এবং কারেন্টের উলম্ব উপাদান কি হবে? VI sin থিটা। এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে? Q দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তাহলে Q সমান আমরা কি লিখতে পারি? V ইন্টু I sin থিটা, ভোল্টেজ কারেন্টের উলম্ব উপাদান। তাহলে এটার একক কি? VAR,
ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ, এটাকে কিউ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে এবং এটার একক ভিএআর। তো মোটামুটি আমরা প্রকৃত, আপাত এবং রিঅ্যাক্টিভ পাওয়ার দেখলাম, এবং এই তিনটাকে যদি আমরা একটা ত্রিভুজ হিসেবে কল্পনা করি তখন সেটাকে বলা হয় পাওয়ার ত্রিভুজ। আর পাওয়ার ত্রিভুজ আমরা যে কোনো, আবার বলছি যে আনুভূমিক অংশ cos থিটা দ্বারা প্রকাশ করা হয়, উলম্ব sin থিটা, আর এটা একটা অতিভুজ। এই যে পাওয়ার ত্রিভুজে এখন চলে আসলাম, এই ত্রিভুজটাকে কল্পনা করে আমরা পিথাগোরাসের একটা উপপাদ্য তোমরা জানো, অতিভুজের সূত্র, সেটা এখানে অতিভুজটা কি এস, এখানে অতিভুজ যদি এস হয় তাহলে অতিভুজ এস লিখলাম, আর ভূমি আর লম্ব স্কয়ার, তাহলে এস টাকে যদি এই পাশে এইভাবে রাখি তাহলে সূত্রটা হচ্ছে কি পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। এখন আমাদের এই প্রকৃত, আপাত এবং রিঅ্যাক্টিভ পাওয়ারের সূত্র প্রয়োগ করে একটা অঙ্ক দেখব। তাহলে এখন দেখো অঙ্কটা আমি একটু বলছি, তোমরা খেয়াল করো। একটি প্যারালাল সার্কিটের দুটি শাখার ইম্পিডেন্স যথাক্রমে 8 প্লাস জে অফ 6 ওহম এবং 10 মাইনাস জে অফ 12 ওহম। এই সার্কিটে 210 ভোল্ট যদি সরবরাহ দিয়ে থাকা হয় তাহলে প্রকৃত পাওয়ার ও আপাত পাওয়ার নির্ণয় করো। এখানে 210 অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। তাহলে আমরা প্রথমে কি কি দেখব, যে কি কি দেয়া রয়েছে। তাহলে একটু এদিকে খেয়াল করো। প্রথমে বলা হয়েছে দুইটা শাখার ইম্পিডেন্স, ইম্পিডেন্সকে জেড দ্বারা প্রকাশ করি, আবার বললাম। তাহলে এখানে দুইটা শাখা যেহেতু, তাহলে Z1 Z2, Z1 এর মান কত 8 প্লাস J অফ 6, Z2 10 মাইনাস J অফ 12। এখন দেখো এটাকে কি রেক্টেঙ্গুলার ফর্মে রয়েছে, তাহলে আমাদের এই যে গুণ ভাগ করতে গেলে আমরা জানি সেটাকে পোলার ফর্মে নিতে হয়। তাহলে আমরা একটু এখানে পোলার ফর্মে করে ফেলবো ক্যালকুলেটরে। এটাকে যদি ক্যালকুলেটরে পোলার ফর্মে আনো তাহলে এই মানটা আসবে, আর এটাকে যদি ক্যালকুলেটরে পোলার ফর্মে আনো তাহলে এই মানটা আসবে। এখন দেখো ভি দেয়া রয়েছে, ভি লিখেছি, তাহলে অঙ্কে চাইছে কি প্রকৃত পাওয়ার এবং আপাত পাওয়ার। প্রকৃত পাওয়ারকে পি দ্বারা প্রকাশ করা হয় আর আপাত পাওয়ারকে এস দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এই দুইটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি কি জানি, যেহেতু আমাদের পি এবং এস নির্ণয় করতে হবে, ভোল্টেজ দেয়া রয়েছে, আমরা সূত্রগুলো কি দেখেছিলাম, প্রকৃত পাওয়ারের সূত্র কি ছিল ভিআই কস থিটা, আর আপাত পাওয়ারের ছিল কি এস ইকুয়াল টু ভোল্টেজ গুণন কারেন্ট অর্থাৎ ভিআই। তাহলে আমাদের অঙ্কে ভোল্টেজ দেয়া রয়েছে, তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে, কারেন্ট নির্ণয় করতে হবে। আর এখানে বলা হয়েছে যে প্যারালাল সার্কিট, প্যারালাল সার্কিটের দুইটা শাখা, একটা শাখা ইম্পিডেন্স রয়েছে দেয়া Z1 Z2, তাহলে অবশ্যই আমাদের এখানে প্যারালাল সার্কিটের কারেন্ট দুইটা নির্ণয় করতে হবে আগে, তারপর আমরা সেখান থেকে কি করতে পারবো, টোটাল কারেন্টটা নির্ণয় করতে পারবো। তাহলে আমাদের প্রথমে কারেন্ট নির্ণয় করে নিতে হবে, দুইটা শাখা কারেন্ট। তাহলে ধরে নিচ্ছি প্রথম শাখা কারেন্ট আমরা I1 দ্বারা যদি প্রকাশ করি, তাহলে এখানে আমরা কি হচ্ছে, সূত্র কি I সমান V বাই জেড নরমালি। তাহলে I1 যদি হয় তাহলে সূত্রটা ভিটা কিন্তু ফিক্সড, প্যারালাল সার্কিটের ভোল্টেজ সমান, তাহলে ভিটা ফিক্সড। তাহলে এই শাখার ইম্পিডেন্স Z1, ভি দেয়া রয়েছে, Z1 দেওয়া রয়েছে, তাহলে আমরা জাস্ট নরমাল ভাগ করব। নরমাল ভাগ এগুলো তোমরা আগে দেখেছো, তাহলে এখানে এটাকে ক্যালকুলেশন করলে এই মানটা আসবে। এরপর দেখো দ্বিতীয় শাখা কারেন্ট, I2 দ্বারা যদি দ্বিতীয় শাখা কারেন্ট আমরা প্রকাশ করি তাহলে কি হচ্ছে V বাই Z2, জাস্ট মানগুলো বসায়ে ভাগ করে একটা মান আসছে। তাহলে আমরা কি পাইলাম, দুইটা শাখার কারেন্ট পাইলাম, শাখা কারেন্ট পাইলাম, টোটাল কারেন্ট পাইনি। টোটাল কারেন্ট না পাইলে আমি VI cos থিটা কিভাবে বের করব বা VI কিভাবে বের করব, আমার দরকার হচ্ছে I, পাইছি হচ্ছে I1 I2। তাহলে আমাদের টোটাল কারেন্টটা সিম্পল যোগ করতে হবে, মোট কারেন্ট I সমান I1 প্লাস I2। এখন I1 প্লাস I2 এর মানগুলো আমার কিন্তু তখন পোলার ফর্মে লিখলে হবে না, আমরা জানি রেক্টেঙ্গুলার ফর্মে যোগ করা যায়। তাহলে রেক্টেঙ্গুলার ফর্মে যোগ করার জন্য আমি আবার আগের ফর্মে গেলাম, এই I1 এর রেক্টেঙ্গুলার ফর্ম নিয়ে আসলাম। এটা কি ছিল, পোলার ফর্মে I1 বের করেছি, কিন্তু এটাকে আমরা জানি ক্যালকুলেটরের মাধ্যমে খুব ইজিলি রেক্টেঙ্গুলার ফর্মে নিয়ে আসা যাবে। আমরা সরাসরি এখান থেকে রেক্টেঙ্গুলার ফর্মে I1 এর মানটা নিয়ে এখানে বসাবো, এবং একইভাবে I2 এর মানটা আমার হচ্ছে রেক্টেঙ্গুলার ফর্মে নিয়ে তারপরে এখানে দিলে নরমাল যোগ করে একটা কারেন্ট পাবো। টোটাল কারেন্ট হচ্ছে রেক্টেঙ্গুলার ফর্মে বের হলো। তারপর এটাকে আমাদের কি করতে হবে, আবার পোলার ফর্মে নিয়ে আসতে হবে। কেন, পোলার ফর্মে আমরা জানি গুণ ভাগ করা যায়, কারণ আমাদের পরবর্তী অংশ যে পি এবং এস, এখানে দেখো এগুলোতে গুণ আছে, তাহলে আমার গুণের ফর্মে আনতে গেলে এটাকে আবার পোলার ফর্মে নিয়ে আসতে হবে।
তুমি খেয়াল করবে যে পরবর্তী ধাপে আমার কি প্রয়োজন। যদি আগেও মনে না থাকে, এটা করতে গিয়ে দেখবে যখন আমার রেক্টেঙ্গুলার ফর্মে হচ্ছে না, তার মানে আমার ওইটাকে পোলার ফর্মে নিতে হবে। আবার এখানে গিয়ে যখন দেখবে যে আসলে পোলার ফর্মেটা আমি গুণ ভাগ করতে পারছি না, তাহলে ওইটাকে পোলার ফর্মে নিয়ে আসতে হবে। এটা যখন তোমরা অঙ্ক করতে যাবে তখন এমনিই বুঝতে পারবে। তাহলে এখন আমরা পরবর্তীতে এখানে কি পেলাম, মোট কারেন্ট একটা মান পেয়েছি, একটা অ্যাঙ্গেল পেয়েছি। এই যে এই অ্যাঙ্গেলটাই কিন্তু cos থিটা, অর্থাৎ থিটা। তাহলে cos থিটা সমান এই মানটা কত, 5.13। তাহলে cos থিটা আমরা আলাদাভাবে অঙ্কের সুবিধার জন্য বের করে নিলাম। বের করে নেওয়ার পর আমরা কি করব, এখন প্রকৃত পাওয়ার বের করব, আপাতত পাওয়ার বের করব। প্রকৃত পাওয়ারের সূত্র কি, P = VI cos থিটা। তাহলে V এর মান আমি বসাইছি I এর মানে এই যে এখানে পোলার ফর্মে বের করা হয়েছে সেটা 25.50। তারপরে cos থিটাটা আলাদা করে বের করে নেওয়া হয়েছে, সেটার মান সরাসরি বসায় দিলেই হয়ে যাচ্ছে 0.995। তাহলে এখান থেকে যে মানটা বের হবে সেটা কি এককে বের হবে, ওয়াট এককে বের হবে। কারণ হচ্ছে প্রকৃত পাওয়ারের একক কি, ওয়াট বা কিলোওয়াট। তাহলে নরমালি প্রথমে যেটা বের হবে সেটা ওয়াট। কিলোওয়াটে করতে গেলে আমাদের কি করতে হবে, 1000 দ্বারা ভাগ করলে আমরা কিলোওয়াট পেয়ে যাব। তাহলে আমরা কিন্তু একটা অ্যানসার পেয়ে গেলাম। এখন দেখো আপাতত পাওয়ার সূত্র কি, V * I, ভোল্টেজ এবং কারেন্টের গুণফল। তাহলে সেখানে ভোল্টেজটা কত মান দেয়া রয়েছিল এবং কারেন্টটা আমরা বের করলাম। যেহেতু এখানে কোনো অ্যাঙ্গেল নাই, তাই এদের সাথে কোনো অ্যাঙ্গেল বসেনি। তাহলে এখানে সরাসরি মানটা গুণ করে আমরা এটার একক জানি ভোল্ট এবং অ্যাম্পিয়ার। ভোল্টেজ এবং কারেন্টের সরাসরি একক ভোল্ট অ্যাম্পিয়ার। এবং এটাকে যদি আমরা কিলো ভোল্ট অ্যাম্পিয়ার করতে চাই, তাহলে 1000 দিয়ে ভাগ করলে আমরা কিলো ভোল্ট অ্যাম্পিয়ারের মানটা পেয়ে যাব। তাহলে আমরা আরেকটা অ্যানসারও পেয়ে গেলাম। এখন তোমাদের কাজ হচ্ছে, আমরা প্রকৃত পাওয়ার দেখেছি, আপাত পাওয়ার দেখেছি এবং রিঅ্যাক্টিভ পাওয়ার দেখেছি। এই অঙ্কে পি এবং এস নির্ণয় করতে বলা হয়েছে। তোমাদের কাজ হচ্ছে তোমরা কিউ নির্ণয় করবে। আমি সূত্রটা আবার বলে দিচ্ছি, কিউ সমান কি ছিল, VI sin থিটা। সূত্রটাও বলে দিলাম। তোমরা শুধু কি করবে, এখন মানগুলো বসিয়ে কিউ এর মান কত আসবে সেটা আমাকে জানাবে। এখন আমরা দেখব এই যে তিনটা সার্কিট, রেজিস্টিভ সার্কিট, ইন্ডাকটিভ সার্কিট এবং ক্যাপাসিটিভ সার্কিট, এগুলোর পাওয়ারের সূত্র। আমি দেখো একসাথে তিনটা দিয়েছি, এটার একটা বিশেষ কারণ রয়েছে। প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা একটা সম্পর্ক রয়েছে, মানে একটা কাছাকাছি একটা বিষয়। তোমরা যদি লক্ষ্য করো, একটার সঙ্গে আরেকটার যে পার্থক্য এখানে খুব সহজে বুঝতে পারবে এবং তোমাদের মনে রাখা খুব সুবিধা হবে। তো প্রথমেই আমি তোমাদের দেখাচ্ছি বিশুদ্ধ এটা হচ্ছে বিশুদ্ধ রেজিস্টিভ সার্কিটের জন্য, এটা বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটের জন্য, আর এটা হচ্ছে বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিটের জন্য। তো এগুলো বলার আগে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে তোমরা সার্কিট 1-এ দেখেছো যে বিশুদ্ধ রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে কি হয়, কারেন্ট এবং ভোল্টেজ ইন ফেজে থাকে, অর্থাৎ এদের মধ্যে কোনো ফেজ পার্থক্য থাকে না। আর ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে কি হয়, কারেন্ট ভোল্টেজ থেকে 90 ডিগ্রি ল্যাগে থাকে। এবং ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে কি হয়, কারেন্ট 90 ডিগ্রি লিডে থাকে ভোল্টেজ থেকে। তো এখন আমরা পাওয়ারের সূত্র কি জানি, ভোল্টেজ এবং কারেন্টের গুণফল। কিন্তু যখন তাৎক্ষণিক পাওয়ার আমরা বিবেচনা করব এসি সার্কিটের ক্ষেত্রে, সেটা আরএল হতে পারে, আরসি হতে পারে বা আরএলসি সার্কিট হতে পারে, সেই ক্ষেত্রে তখন ফেজ অ্যাঙ্গেলটা কি হবে, এই 0 থেকে 90 ডিগ্রির মধ্যে যে কোনো একটা অ্যাঙ্গেল হবে। ধরে নিচ্ছি সেটা ওমেগা টি হতে পারে। এখানে টি এর সাপেক্ষে দেখো ভোল্টেজ এবং কারেন্টের একটা ওয়েভ ডায়াগ্রাম দেখানো হয়েছে, এগুলো পাওয়ারের ওয়েভ ডায়াগ্রাম। তো এগুলো আমি একটু বিস্তারিত এখন বলতে যাচ্ছি। দেখো এটা হচ্ছে রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে, এখানে কি ভোল্টেজ এবং কারেন্ট সময়ের সাপেক্ষে যদি আমরা বিবেচনা করি, ভোল্টেজ এবং কারেন্ট একই ফেজে রয়েছে। এখানে যদি একটু খেয়াল করো তাহলে দেখবে কি ভোল্টেজ থেকে কারেন্টটা 90 ডিগ্রি ল্যাগে রয়েছে। এখানে যদি খেয়াল করো, ভোল্টেজ হচ্ছে এই এই রাশিটা আমরা কল্পনা করতে পারি, আর এটা হতে পারে কারেন্ট, সেটা কি করছে 90 ডিগ্রি লিডে অবস্থান করছে ভোল্টেজ থেকে। তো এখানে এই যে এটা কি একটা সাইকেল, একটা সাইকেলের ক্ষেত্রে কি হয়, হাফ সাইকেল পাই আর ফুল সাইকেল 2 পাই। প্রত্যেকটাতে দেখো পাই 2 পাই, পাই 2 পাই রয়েছে। তো আমরা ভোল্টেজের সূত্র বললাম, পাওয়ারের সূত্র বললাম, ভোল্টেজ গুণন কারেন্ট। তো তাৎক্ষণিক একটা আমরা যদি যে কোনো মুহূর্তে পাওয়ার বিবেচনা করি, সেক্ষেত্রে
এই যে আমরা ভোল্টেজ ধরলাম এটার, তাহলে মানটা দাঁড়াবে হচ্ছে, সূত্রটা দাঁড়াবে এরকম, ভিএম সাইন ওমেগা টি আই এম সাইন ওমেগা টি, তাৎক্ষণিকভাবে যদি কল্পনা করো। এখন দেখো ভিএম সাইন ওমেগা টি আই এম সাইন ওমেগা টি লিখলাম কিসের পরিবর্তে, ভি এবং আই এর পরিবর্তে। এখন এর পরবর্তীতে ভিএম আই এম এখানে রাখলাম, সাইন ওমেগা টি কে গুণ করলে হয়ে যাচ্ছে সাইন স্কয়ার ওমেগা টি। সাইন স্কয়ার ওমেগা টি সূত্র অনুযায়ী এখানে পরের লাইনে কি করা হয়েছে, পরের লাইনে দেখো এই 2 sin স্কয়ার ওমেগা টি কি করলাম, লব এবং হরকে 2 দ্বারা গুণ করে দেওয়া হয়েছে, অর্থাৎ এটা কাটাকাটি করলে আবার আগের মতোই থেকে যায়। তাহলে এখানে 2 ডিভাইডেড এটা রাখলাম, 2 sin স্কয়ার ওমেগা টি এর পরিবর্তে সূত্র লেখা যায় 1 মাইনাস cos 2 ওমেগা টি। তোমরা সূত্র অনেক দেখে আসছো অঙ্কে হয়তো, যে 2 sin স্কয়ার থিটার একটা সূত্র রয়েছে, 1 মাইনাস cos 2 থিটা, এরকম একটা সূত্র রয়েছে। এই বিষয়গুলো এইগুলো জায়গায় তোমরা একটু পয়েন্ট করবে তোমাদের খাতা বা বইয়ে যেখানেই হোক, যে এটা কোথা থেকে হচ্ছে। এই বিষয়গুলো যদি মনে রাখতে পারো তাহলে এইগুলো নির্ণয় করতে খুব সহজ হবে। তাহলে কি বললাম, 2 sin স্কয়ার ওমেগা টি এর একটা সূত্র, সেটা হচ্ছে 1 মাইনাস cos 2 ওমেগা টি। তাহলে এটা আমরা পেলাম। এখন পূর্ণ সাইকেল যদি একটা বিবেচনা করি, 0 থেকে শুরু হয়ে 2 পাই পর্যন্ত একটা পূর্ণ সাইকেল যখন আমরা কল্পনা করব, তখন কি হচ্ছে, একটা সাইকেলের জন্য মোট পাওয়ার যদি আমরা নির্ণয় করতে চাই, এখানে পাওয়ার লিমিটটা হবে কত, 0 থেকে 2 পাই। তোমরা অঙ্কে হয়তো করে এসেছো ইন্টিগ্রেশন, তাহলে এক সাইকেলের জন্য 1 ডিভাইডেড বাই 2 পাই, আমরা এখানে সূত্র 0 থেকে 2 পাই আপার লিমিট লোয়ার লিমিট, এই মানটা বসালাম ভিএম আইএম বাই 2, 1 মাইনাস cos 2 ওমেগা টি, কিসের সাপেক্ষে করছি, ডি থিটা, এরকম কিছু করেছো অঙ্কে, এখানে সেটা লিখছি কি ডি ওমেগা টি। তারপর দেখো পরের লাইনে আমরা কি করছি, এই ভিএম আইএম বাই 2 টাকে বাইরে নিয়ে আসা হয়েছে, তারপরে 0 2 পাই 1 মাইনাস cos 2 ওমেগা টি ডি ওমেগা টি। তাহলে এটাকে আমরা কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে ডি ওমেগা টি এর সাপেক্ষে। তাহলে এখন দেখো পরের লাইনে আমরা কি করলাম, এই যে 1 কে যদি করি তাহলে মান আসবে হচ্ছে ওমেগা টি মাইনাস cos 2 ওমেগা টি কে করলে হবে sin 2 ওমেগা টি ডিভাইডেড বাই 2। এখানে এখন আপার লিমিট এবং লোয়ার লিমিট বসায় দেওয়া হলো। এখন এই মানটা কি করতে হবে, পরের লাইনে বসিয়ে দিতে হবে। তাহলে পরের লাইনে যদি বসানো হয় তাহলে 2 পাই কে কিসের পরিবর্তে বসাবো, ওমেগা টি এর পরিবর্তে বসাবো। তাহলে ওমেগা টি এর পরিবর্তে 2 পাই, আবার এখানে ওমেগা টি এর পরিবর্তে 2 পাই, তাহলে মাইনাস sin 2 ইনটু ওমেগা টি এর পরিবর্তে 2 পাই ডিভাইডেড বাই 2। জাস্ট শুধু মানগুলো বসানো, আপার লিমিট কিভাবে বসাতে হয়, লোয়ার লিমিট কিভাবে বসাতে হয় তোমরা অঙ্কে করে এসেছো। মাইনাস, সূত্রে মাইনাস, যখন লোয়ার লিমিট বসাতে হয় তখন পরেরটাতে মাইনাস হয়, মাইনাস। তাহলে ওমেগা টি এর পরিবর্তে এখন এখানে 0 বসছে, তারপরে দেখো সূত্রের একটা মাইনাস, সেই মাইনাস আর এই মাইনাস হয়ে গেল প্লাস, প্লাস sin 2 ঠিক থাকলো, 2 পাই এর পরিবর্তে এখন বসবে কি 0, এখানে 0 বসানো হয়েছে ডিভাইডেড বাই 2। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে দেখো আসছে কি ভিএম আইএম বাই 2 ইনটু 2 পাই, এখানে 2 পাই রয়ে গেল, এইগুলোর ক্যালকুলেশন করলে 0, এটাও 0, এটাও 0, তাহলে সবগুলো 0, এখানে শুধু পাচ্ছি আমরা 2 পাই। তাহলে এই 2 পাই দেখো শুধু থাকছে, আর এখানে একটা 2 পাই রয়েছে, এই 2 পাই এবং এই 2 পাই কি হবে, কেটে যাবে, কেটে যাওয়ার পর কি থাকছে, ভিএম আইএম বাই 2 থাকছে। তাহলে এখানে ভিএম আইএম বাই 2 আমরা জানি যে √2 আর √2 কে গুণ করলে হয় সিঙ্গেল 2, মানে √1 গুণ করলে যেরকম 1 হয় ঠিক সেরকম। তাহলে এটাকে যদি আমরা একটু আলাদা করে এইভাবে লিখি তাহলে এইটার মান কিসের সাথে মিলে যাবে, ভি আরএমএস আই আরএমএস। এটা এরকম একটা সূত্র তোমরা পাইছো সার্কিট 1 এ, যে ভি আরএমএস আই আরএমএস। তাহলে এখান থেকে আমরা পাওয়ার সূত্র কি পাই, ভি ইনটু আই ওয়াট। এটা কিসের ক্ষেত্রে পেলাম, আমরা রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে পেলাম। এখন আমরা একটু ইন্ডাকটিভ সার্কিট দেখব। তাহলে ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে দেখো ভি আই একইভাবে চলে আসছে, ভিএম সাইন ওমেগা টি আই এম সাইন ওমেগা টি মাইনাস পাই বাই 2। এই পাই বাই 2, পাই এর মান কত, 180 ডিগ্রি, পাই বাই 2 মানে কত, 90 ডিগ্রি। এটা কেন মাইনাস, কারণ এটা কারেন্টটা কি ভোল্টেজ থেকে 90 ডিগ্রি পিছনে থাকবে, এই জন্য এখানে মাইনাস 90 ডিগ্রি। এখন আমাদের অঙ্কের সুবিধার্থে কি করা হয়েছে দেখো, এই 90 ডিগ্রিটাকে সামনে নিয়ে আসা হয়েছে, মাইনাসটাকে এই পাশে ওমেগা টি দেওয়া হয়েছে, তাহলে এখানে সামনে একটা মাইনাস চলে আসছে, তাহলেই এটা করা সম্ভব।
তাহলে সামনে মাইনাস নিয়ে এটাকে ঘুরাই দেওয়া হয়েছে, এখানে আর কিছুই হয়নি। তারপর দেখো তাহলে মাইনাস বিএম আইএম সাইন ওমেগা টিটা এখানে রাখা হলো, আর এই সাইন 90 ডিগ্রি মাইনাস ওমেগা টির পরিবর্তে কস ওমেগা টি লেখা যায়। এরকম একটা সূত্র কিন্তু রয়েছে যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা। ঠিক সেই জিনিসটাই এখানে করা হয়েছে। তাহলে এখানেও এই জিনিসটা তোমরা একটু মার্ক করে রাখতে পারো। ব্যতিক্রম জিনিসগুলো একটু যদি মার্ক করে রাখো তাহলে পরীক্ষাতে কখনোই ভুল হবে না, মনে রাখতে সহজ হবে। এরপর দেখো তাহলে আমরা কি করলাম, বিএমআইএম লব এবং হরকে যদি 2 দ্বারা গুণ করো তাহলে সেটাকে কাটাকাটি করলে একই থেকে যায়। ঠিক এই জিনিসটা আবার করা হয়েছে, VMIM/2 * 2 sin ওমেগা টি cos ওমেগা টি। তাহলে পরের লাইনে কি হচ্ছে, এই যে সূত্র 2 sin ওমেগা টি cos ওমেগা টি, এটা একটা সূত্র। এই সূত্রটা থেকে পাওয়া যায় কি sin 2 ওমেগা টি, অর্থাৎ sin 2 থিটার একটা সূত্র তোমরা জানো, 2 sin থিটা cos থিটা। sin 2 থিটা সমান 2 sin থিটা cos থিটা। এখানে এটাও কিন্তু একটা পয়েন্ট করার বিষয়। এরপর আসো এক সাইকেলের জন্য মোট পাওয়ার, ঠিক এটার মতোই পি আমরা ধরলাম, এখানে 1/2 পাই 0 to 2 পাই, এই মানটা এখানে জাস্ট বসানো হয়েছে আর কিছুই না। তারপরে VMIM/2 টাকে বাইরে নিয়ে আসা হয়েছে, এই 2 সঙ্গে গুণন হয়ে দেখো 4 পাই হয়েছে। তাহলে থাকছে কি এখানে মাইনাস, এখানে আবার আরেকটা সূত্র বসানো হয়েছে দেখো, এই পুরা এই যে ইন্টিগ্রেশন করা হয়েছে sin 2 ওমেগা টি কে করলে কি হয় মাইনাস cos 2 ওমেগা টি ডিভাইডেড বাই 2। এখানে আপার লিমিট লোয়ার লিমিট দিয়ে ক্লোজ। এরপর দেখো VMIM 4 পাই ঠিক রাখা হয়েছে, এখন জাস্ট আপার লিমিট এবং লোয়ার লিমিটের মানটা বসাতে দেওয়া হচ্ছে। তাহলে এখানে আপার লিমিট 2 পাই, জাস্ট 2 পাই বসানো হয়েছে ডিভাইডেড বাই 2। এখন সূত্রের মাইনাস আর এই যে মাইনাস, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, cos 2 0 আর এই নিচে 2টা রয়ে গেছে। তারপর পরের লাইনে এটা ঠিক থাকলো, এইটার পরিবর্তে এখন এখানে ক্যালকুলেশন করে আসলো মাইনাস হাফ, তারপর প্লাস এইটার অংশে হাফ। তাহলে এই দুটো দেখো প্লাস মাইনাসে কাটাকাটি হয়ে কি হয়ে গেল, 0 হয়ে গেল। এইটা 0 হওয়া মানে কি, এটা পুরোটাই 0। আর এটাই অনেক সময় প্রমাণ আসে যে বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে পাওয়ার অপচয় 0, এটা প্রমাণ করো। তাহলে এখানে আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি কি ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে পাওয়ার অপচয় 0 হলো। এখন আমরা একটু ক্যাপাসিটিভ সার্কিট দেখব। এখানে শুধু ব্যতিক্রম কি, এই যে কারেন্টটা ভোল্টেজ থেকে 90 ডিগ্রি ল্যাগে থাকবে নাকি লিডে থাকবে, এটাই শুধু পার্থক্য। ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে বলেছিলাম যে 90 ডিগ্রি লিডে থাকবে, অর্থাৎ উপরে দেখো এটা হচ্ছে কারেন্ট আর এই যে পরেরটা হচ্ছে ভোল্টেজ। তাহলে এখানে সূত্রটা কি আসছে, ভি এর পরিবর্তে ভিএন sin ওমেগা টি, আই এর ক্ষেত্রে হচ্ছে আইএম sin ওমেগা টি প্লাস পাই/2। এটাকে পরবর্তীতে VMIM sin ওমেগা টি sin 90 ডিগ্রি প্লাস থিটার সূত্র হচ্ছে cos থিটা। তাহলে এখানে লেখা হয়েছে তার পরিবর্তে cos ওমেগা টি। এখন আমরা আবার লব এবং হরকে 2 দ্বারা গুণন করা হয়েছে, গুণ ভাগ। তারপর আমরা কি করলাম, 2 sin ওমেগা টি cos ওমেগা টি সূত্র জানো, sin 2 ওমেগা টি। এটা আবার হলো এক সাইকেলের জন্য মোট পাওয়ার, ঠিক একই ভাবে সূত্রে বসানো হয়েছে। তারপর এখানে ওই একই আপার লিমিট লোয়ার লিমিট, এটাকে ইন্টিগ্রেশন করলে sin 2 ওমেগা টি কে ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস cos 2 ওমেগা টি ডিভাইডেড বাই 2। এটাকে এখন এই আপার লিমিট লোয়ার লিমিটটা বসায় দিলে হবে 2 * 2 পাই, আর এখানে 2 * 0, এই মানটা জাস্ট এখানে আপার লিমিট লোয়ার লিমিট বসানো হয়েছে। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে মাইনাস হাফ প্লাস হাফ হয়, তাহলে এটাকে করলে 0 হচ্ছে, তাহলে টোটালটা 0 হয়ে গেল। তাহলে ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রেও পাওয়ার অপচয় 0 বিশুদ্ধ সার্কিটের ক্ষেত্রে। তাহলে আমরা দেখলাম রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে পাওয়ারের সূত্র বের হলো VI, ইন্ডাকটিভের ক্ষেত্রে পাওয়ার অপচয় 0, ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে পাওয়ার অপচয় 0। তোমরা একটু মনোযোগ দিয়ে এই তিনটা যদি একসঙ্গে একটু পাশাপাশি রেখে দেখো তাহলে তোমরা তিনটা খুব সহজেই আয়ত্ত করতে পারবে, আমি আশা করছি। আর এই চ্যাপ্টারটার মোটামুটি ইম্পর্টেন্ট টপিক গুলো শেষ হয়ে গেল। তোমরা যে অঙ্কগুলো রয়েছে, যে সূত্রগুলো, সেগুলো তোমরা মোটামুটি সব জেনেছো। আশা করি তোমরা পারবে। তারপরেও কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো।